জুলাই মাসের মাঝামাঝি কলকাতা শহরে বর্ষাকালের শুরুটা বেশ ভালোই হয়েছে। গত বর্ষায় ঠিক যেন বৃষ্টি পাচ্ছিলাম না, কিন্তু এই বছর তা নিয়ে কোনো অভিযোগ নেই। সম্প্রতি মেঘমালাও বাপের বাড়ি থেকে ফিরেছে। কিছুদিন আগেই প্রমথের বিয়েতে আমরা সকলেই খাওয়া দাওয়া করে এসেছি। মেঘমালাকে যখন গল্পটা আমরা বললাম, তখন সে ভারী আফসোস করছিল। তার বক্তব্য, এই কেস চলাকালীন তার কলকাতায় থাকাটা উচিত ছিল। আমরা এত কিছু করেছি তা সে সামনে থেকে দেখতে পায়নি, এই ভেবেই তার নিজের উপরেই নাকি রাগ হচ্ছে। তবে নিজের উপর রাগ বেশিক্ষণ আর ছিল না, সেটা বৃষ্টির মতোই ঝরে পড়েছিল আমাদের উপরে। যাই হোক, এখন আপাতত সব শান্তশিষ্টই রয়েছে। আর আমি যে উপন্যাসটা লিখছিলাম তার একেবারে শেষ পর্বে এসে দাঁড়িয়েছি। আসলে শেষের দিকের কিছু সিন আমি রথিজিতের বিগত কেস থেকে নিয়েছি, যার পরনাই লেখাটা আরও শক্তপোক্ত হয়েছে। তবে শেষ লাইনটা ভাবছি এরকম কিছু লিখব যে, এই মহানগরীর বুকে রোজই তো কত নতুন রহস্য জন্ম নেয়, কত অলিগলিতে জন্ম নেয় কত অজানা গল্প। এমন সময় বৌঠান বলল, কি গো, এত কি ভাবছো? আজকাল দেখছি দিনরাত শুধু চিন্তায় মগ্ন আর কলম। আর বলো না বৌঠান, অনেকদিন ধরেই একটা উপন্যাস লিখছিলাম, কিন্তু ঠিক যেন শেষ করে উঠতে পারছিলাম না। ঠিক সেই সময়তেই রথিজিতের কাছে আগের কেসটা এসে পড়ল, আর ব্যাস সেখান থেকেই একটা বুদ্ধি পেয়ে গেলাম। আর তাই চেষ্টা করছি যত তাড়াতাড়ি সেটা শেষ করা যায় আর কি। বাবা, তাহলে তো তোমাকে বড় ভালো বলতে হয় গো। দাঁড়াও ঠাকুরপো, তোমার জন্য চা করে নিয়ে আসি। বলে বৌঠান ভিতরে চলে গেল। আমি লেখাটা থামালাম কিছুক্ষণের জন্য। মাঝে মাঝে কয়েকটা জিনিস ভেবে ভিতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। কখনো কখনো ভাবি, ঈশ্বর আমার প্রতি অনেক করুণা করেছেন। যার রূপ হচ্ছে এই বৌঠান আর অবশ্যই রথিজিৎ। এরা দুজন আমার জীবনে না থাকলে হয়তো পরিবারের সুখ দুঃখ ও মান অভিমান কিছুই কোনোদিন বুঝতে পারতাম না। সত্যি কথা বলতে গেলে একজন লেখক হওয়ার জন্য বোধহয় এই ছোট ছোট আবেগগুলো বোঝা খুব দরকার। সত্যি বলতে মেঘমালা বিয়ে হয়ে আসার পর থেকেই সেবা করে মায়ের মতো, বকাঝকা করে বড় দিদির মতন। কোনো কিছুরই অভাব রাখেনি সে। যাই হোক, কলমটা হাত থেকে পড়েই গিয়েছিল। বাইরে জানালার দিকে তাকিয়ে এইসবই ভাবছিলাম। বর্ষাকালে চারিদিকটা কেমন শান্ত এবং স্নিগ্ধ হয়ে উঠেছে। তার মাঝে এই অনুভূতিটা যেন মনটাকে ভাসিয়ে দেয়। তবে বেশিক্ষণ আমাকে এসব চিন্তাভাবনা করতে হলো না। ব্রেকফাস্ট আমাদের হয়ে গিয়েছে। ব্রেকফাস্ট সেরে রথিজিৎ খবরের কাগজটা নিয়ে একটু নাড়াচাড়া করছিল। কাগজটা থেকে মুখটা তুলে আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, কি হে, কি ভাবছো এত? মেঘের কথা শুনে কিছু হলো নাকি? আমি খানিক হেসে বললাম, আরে ধুর, না না, হবে আবার কি, এই লেখা নিয়ে একটু ভাবছি। রথিজিতের কাছে মিথ্যে কোনো কালই চাপা থাকে না, তাও বললাম। কিন্তু এই চেষ্টা যে বৃথা তা রথিজিতের মৃদু হাসি থেকেই বুঝলাম। সে বলল, তাই বুঝি? না, তাও ভালো। না হলে যে প্রকাশনীর ম্যানেজার ভূষণবাবু তোমায় এসে তাগাদা দেবে। যাহা বলেছ, ভূষণবাবুকে কিছু বললে মানতেই চান না। ভদ্রলোককে দেখলেই আমি লুকিয়ে পড়ি। ভদ্রলোক কন্ট্রাক্ট দেবেন দেরিতে, কিন্তু কাজ চাই একেবারে 7 তাড়াতাড়ি। আরে সে কি সবসময় সম্ভব বলো? এই বিষয়টা আরও হয়তো একটু চলতো, কিন্তু তখনই নিচে একটা গাড়ির আওয়াজ পেলাম।
গাড়ি থামার কিছুক্ষণের মধ্যেই কলিং বেলের আওয়াজ শুনতে পেলাম। একবার নয়, দুবার নয়, 4 বার। পরপর 4 বার কলিং বেল বাজার পর বেচারাম ছুটতে ছুটতে বলল, আসছি আসছি, এত তাড়াহুড়ো কিসের? আমাকে আসার সময়টা তো দাও। বলে সে দরজাটা খুলতে গেল। কিছুক্ষণের মধ্যেই শোনা গেল পায়ের আওয়াজ। ইতিমধ্যে রথিজিৎ খবরের কাগজটা পাশে রেখে দিয়েছে। উঠে জানালা দিয়ে হয়তো বোঝার চেষ্টা করছে যে কে এসেছে। তবে এত সকালে যে কে আসতে পারে সেটা আন্দাজ করা দায়। কিছুক্ষণের মধ্যেই সে ভাবনার অবসর ঘটিয়ে দ্রুত পায়ে ঘরে প্রবেশ করলেন ইন্সপেক্টর ত্রিদীপ বসু। মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। মনে হচ্ছে কয়েক কিলোমিটার দৌড়ে তিনি এসেছেন। জামাকাপড় অগোছালো, ঘামে প্রায় ভিজেই গিয়েছেন। তিনি রথিজিৎকে দেখে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। একটু হাঁপাতে হাঁপাতে বললেন, যাক যাক যাক, ভালো হয়েছে আপনি বাড়িতেই আছেন। রথিজিৎ কোনো প্রশ্ন না করে আগে ওনাকে বসতে বলল। কারণ আমি এবং রথিজিৎ দুজনেই ভালো মতোই জানি যে খুব বিপদে না পড়লে এত ছুটতে ছুটতে ত্রিদীপ বাবু আমাদের সামনে এসে হাজির হবেন না। আসুন ত্রিদীপ বাবু, আসুন। এরপর সে চেঁচিয়ে বলল, মেঘ, মেঘ, বলছি ত্রিদীপ বাবুর জন্য একটু জল আর চায়ের ব্যবস্থা করো। আরে না না রথিজিৎ বাবু, আমার ওসব লাগবে না এখন। আরে বেশি আমি জানি, আপনি আপাতত শান্ত হয়ে বসুন। এরপর মেঘমালা ত্রিদীপবাবুর জন্য ঠান্ডা জল নিয়ে এলো। জলটা টেবিলে রাখার পরপরই ত্রিদীপবাবু এক চুমুকে খেয়ে জলটা শেষ করে তারপর রথিজিৎকে বলল, ধন্যবাদ রথিজিৎ বাবু, এই ঠান্ডা জলটা খেয়ে একটু আরাম বোধ করছি। না না, এতে ধন্যবাদ বলার কিছুই হয়নি। এরপর রথিজিৎ প্রশ্ন করল, বসুন ত্রিদীপ সাহেব। আসলে রথিজিৎ বাবু, বড় বিপদে পড়েই আপনার কাছে আমি এসেছি। এই বিষয়টা কতদূর এগোবে তা আমি এক্ষুনি আন্দাজ করতে পারছি না। সেই জন্য ভাবলাম যে শুরু থেকেই আপনার পাশে থাকাটা আবশ্যক। আসলে একটা খুন হয়ে গেছে। কথাটা বলতেই এতক্ষণ পর আশ্চর্য হয়ে বললাম, খুন? কে? ত্রিদীপবাবু আমার দিকে তাকালেন, বললেন, যিনি খুন হয়েছেন ওনার নাম হলো মিস্টার সুপ্রিয় রায়, শহরের একজন নামকরা স্থপতি। খুনটা হয়েছে তার নিজের বাড়িতে গতকাল রাতে। সুপ্রিয় রায়? নামটা কেমন যেন চেনা চেনা লাগছে। শহরের প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজন হবে, বুঝলে রথিজিৎ। এনার নামটা আমি খবরের কাগজে বোধহয় একবার পড়েছিলাম, কিন্তু এই সময় ঠিক মাথায় আসছে না। বিস্তারিত বলুন, কিভাবে খুন হয়েছেন তিনি? তাকে তার স্টাডি রুমেতেই মৃত অবস্থায় পাওয়া গেছে। অনুমান করা হচ্ছে যে পেছন থেকে কোনো ভারী জিনিস দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে, এবং ঘটনাস্থল দেখে মনে হচ্ছে সেখানে একটা ধস্তাধস্তিও হয়েছিল। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, ঘরে ঢোকার বা বেরোনোর কোনো চিহ্ন পর্যন্ত নেই। কোনো চিহ্ন নেই? সেটা কি করে সম্ভব? ঘরে ঢোকার বা বেরোনোর কোনো চিহ্ন নেই আপনি এটা বলতে চাইছেন আততায়ীর উপস্থিতি বোঝা গেছে, কিন্তু কোনখান দিয়ে ঢুকে সব করে আবার চম্পট দিয়েছে সেইটা বোঝা যাচ্ছে না। তার সম্ভবত হত্যাকারী হয়তো বাড়িরই কেউ, অথবা এমন কেউ যে খুব সুকৌশলে প্রবেশ করে বেরিয়ে গেছে। তা বাড়ির সবার সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ স্যার, কথা তো বলেছি। তার স্ত্রী অনন্যা রায়, ছোট ভাই হলো অভিজিৎ রায়, ব্যক্তিগত সহকারী ছিলেন সুরেশ দাস, তার পরিচারিকা মঞ্জুলা দাস। সবার সঙ্গেই কথা হয়েছে। সবাই বলছেন তারা নাকি রাতে কোনো অস্বাভাবিক কিছু দেখেননি এবং কোনো কিছু শোনেনও নি। সুপ্রিয়বাবুর ঘরের দরজাটা ভেতর থেকেই বন্ধ ছিল, এবং প্রত্যেক দিন রাতে যেমন উনি শোয়ার আগে দরজাটা বন্ধ করে শুয়ে পড়তেন, ঠিক তেমনভাবেই স্বাভাবিকভাবেই শুয়েছিলেন। তার দরজা ভাঙা পর্যন্ত হয়নি, সম্ভবত চাবি দিয়ে খোলা হয়েছে। তার দরজাটা ভাঙা পর্যন্ত হয়নি, সম্ভবত সেটা চাবি দিয়ে খোলা হয়েছিল।
রথিজিতের চোখটা হঠাৎ যেন অতি তীক্ষ্ণ হয়ে উঠল। সে বলল, চাবি? সুপ্রিয়বাবুর ঘরে ঢোকার চাবি কার কাছে থাকে? সাধারণত সুপ্রিয়বাবুর কাছেই সেটা থাকতো, কিন্তু তার স্ত্রী অনন্যা রায় দাবি করছেন চাবিটা নাকি তার কাছেই ছিল এবং সকালে তিনি নিজে সেই দরজাটা খুলেছেন। এই কথাটা শোনার পর তার ভ্রুটা একটু কুঁচকে গেল। সে বলল, সে কি? এটা তো একটা অদ্ভুত বিষয়। তারপর গাটা সোফায় এলিয়ে দিল সে। কিছুক্ষণ সিলিংয়ের দিকে চেয়ে থেকে তারপর বলল, বুঝলাম। আর ডক্টর অমল ভৌমিক, তিনি কি পারিবারিক চিকিৎসক? আর তার সাথে কথা হয়েছে? হ্যাঁ স্যার, ডক্টর ভৌমিকই প্রথম সুপ্রিয়বাবুকে মৃত ঘোষণা করেছেন। তিনিও বলছেন যে তিনি রাতে কোনো ফোন পর্যন্ত পাননি এবং এই সব সম্বন্ধে তিনি কিছু জানতেনও না। সকালে অনন্যা রায়ই তাকে খবর দিয়েছেন। বেশ, তাহলে চলুন। মৃতদেহ কি একটু সরানো হয়েছে? হ্যাঁ স্যার, সব কিছুই অপরিবর্তিত আছে। এরপর আমরা রওনা হলাম সুপ্রিয় রায়ের বাড়ির উদ্দেশ্যে। পথে যেতে যেতে ভাবতে লাগলাম যে খুনটা ঠিক কিভাবে করা যেতে পারে, কিন্তু শেষ পর্যন্ত কিছুই মাথায় ঢুকলো না। এই সব ভাবতে ভাবতেই আমরা পৌঁছে গেলাম ঘটনাস্থলে। পৌঁছতে পৌঁছতে বেজে গেল প্রায় 11:15। বাইরে সদর দরজার সামনেই গাড়িটা দাঁড়িয়ে পড়ল। দরজার কাছে আসতেই চোখে পড়ল সুপ্রিয় রায়ের বিলাসবহুল বাড়িটা। স্থানটা দক্ষিণ কলকাতা। সত্যি বলতে সুপ্রিয় রায়ের বাড়িটি আধুনিক স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। সাথে রয়েছে বিশাল বাগান, ঝকঝকে সাদা রঙের বাড়ি। কিন্তু এখন যেন পুরোটা কেমন থমথমে লাগছে। একটা চাপা ভয় আর উদ্বেগে যেন ভারী হয়ে আছে পরিবেশটা। ভেতরে স্টাডি রুমটি পুলিশ বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছে। ইন্সপেক্টর ত্রিদীপ বসু আমাকে আর রথিজিৎকে নিয়ে ভিতরে যান। তারপর উনি আমাদের হাতের ইশারায় সেই ঘরের দিকে দেখিয়ে দেন। এই দেখুন রথিজিৎবাবু, এই হলো ওনার স্টাডি রুমটা। ঘরের ভিতরে প্রবেশ করে আমরা সবাই স্তম্ভিত হয়ে যাই। স্টাডি রুমটি বেশ বড়। মাঝখানে একটা বিশাল টেবিল, তার উপর কিছু স্থাপত্যের নকশা ছড়িয়ে ছিটিয়ে আছে। ঘরের এক কোণে সুপ্রিয় রায়ের নিথর দেহ পড়ে আছে। মাথার পিছনে গভীর আঘাতের চিহ্ন, চারপাশে রক্তের ছোপ। রথিজিতের দিকে দেখলাম, সে নিঃশব্দে চারপাশে চোখ বুলিয়ে নিচ্ছে। হঠাৎ যেন লক্ষ্য করলাম তার পর্যবেক্ষণ দৃষ্টি প্রখর হয়ে উঠেছে। সে ইন্সপেক্টর ত্রিদীপ বসুর দিকে তাকিয়ে বলল, আপনিও তখন বললেন মৃতদেহ সরানো হয়নি। একবার আপনি জিজ্ঞাসা করে দেখুন তো, মৃতদেহ কি সরানো হয়েছিল আপনি যাওয়ার পরে? না, এখনও সরানো হয়নি স্যার। ফরেন্সিক টিম কাজ করছে। তারা এখন বাগান এবং বাড়ির পেছন দিককার জায়গাটায় একটু সার্চ করছে। কথাটা বললেন ইন্সপেক্টর ত্রিদীপ বসু। রথিজিৎ তার কথা শুনতে শুনতে হঠাৎ উপরে হাত তুলল, তারপর মেঝেতে ঝুঁকে পড়ল। একটি ছোট কাঠের টুকরো পড়ে আছে, যা সম্ভবত আঘাত করার জন্য ব্যবহৃত হয়েছিল। সে সেটা পরীক্ষা করতে লাগলো। তারপর পাশে থাকা তাকের দিকে চোখ পড়ল তার। কিছু বই এলোমেলো অবস্থায় পড়ে আছে। রথিজিৎ ইন্সপেক্টর ত্রিদীপ বসুর দিকে তাকিয়ে বলল, ঘরের জানলা দরজা সবই সুরক্ষিত ছিল? হ্যাঁ স্যার, সব কিছু খতিয়ে দেখা হয়েছে। জানলাটা ভেতর থেকে বন্ধ ছিল এবং দরজাও ভেতর থেকে লক করা। আর কোনো রকম জোরপূর্বক প্রবেশের চিহ্ন পর্যন্ত নেই। আমার বিষয়টা এবার সত্যি রহস্যময় বলে মনে হতে লাগলো। বললাম, এটা সত্যি একটা রহস্য বটে। যদি বাইরে থেকে কেউ না ঢুকে থাকে তাহলে হত্যাকারী কে? প্রথমে দিদিবাবু যা বললেন যে কারোর আসার চিহ্ন পাওয়া যায়নি, তাহলে
এই কাঠের টুকরোটা কিসের? রথিজির কথাটায় খুব একটা আমল করলো না। সে টেবিলের উপর পড়ে থাকা নকশাগুলো ধীরে ধীরে খুঁটিয়ে দেখতে লাগলো। একটি নকশার উপর হাতের ছাপ দেখা গেল, তাতে রক্তের চিহ্ন লেগে আছে। সে নকশাটি তুলে নিয়ে এদিক ওদিক মেলে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো। নকশার এক কোণে একটি অদ্ভুত চিহ্ন আঁকা, একটি চক্রের মধ্যে একটি ত্রিমুখী তীর। এরপর সে জিজ্ঞাসা করল, এই নকশাটি কিসের? এটা স্যার সুপ্রিয়বাবুর ওই নতুন প্রজেক্ট যেটা আছে না, সেটার নকশা। একটা বিশাল আবাসন প্রকল্প ছিল। এই নকশাটা নিয়ে তিনি খুবই ব্যস্ত হয়ে পড়েছিলেন। এরপর রথিজিৎ নকশাটি পকেটে পুরতে পুরতে বলল, নকশাটি আমার কাছে রইল, দরকার পড়লে অবশ্যই বলবেন, ফিরিয়ে দেব। ও হ্যাঁ, সুপ্রিয়বাবুর স্ত্রী অনন্যা রায় এখন কোথায়? ওহ, তিনি তো ওই পাশের ঘরেতেই আছেন। তিনি সত্যি বলতে গেলে খুবই ভেঙে পড়েছেন। এরপর আমরা অনন্যা রায়ের কাছে যাই। যেই ঘরে তিনি ছিলেন সেই ঘরটাও বেশ সাজানো গোছানো। অনন্যা রায় সোফায় জড়সড় হয়ে বসে আছেন। তার চোখ দুটো লাল, মুখে এক গভীর শূন্যতা। বোঝাই যাচ্ছে তিনি অনেক কেঁদেছেন। ঘরে ধীর পায়ে আমরা তিনজনে প্রবেশ করলাম। রথিজিৎ শান্ত গলায় বলল, শ্রীমতী রায়, আমরা আপনার স্বামীর হত্যাকাণ্ডের তদন্ত করছি। আপনার থেকে কিছু উত্তরের আশা প্রার্থী। যদি আমাদের আপনি একটু সাহায্য করেন তাহলে আমাদের সুবিধা হবে। রথিজিতের এই কথা শুনে শ্রীমতী রায় আমাদের দিকে তাকালেন। তারপর অতি স্বল্প গলায় বললেন, হ্যাঁ বলুন, কি জানতে চান? রথিজিৎ বলল, আপনি বলুন, আপনি প্রথম কখন তার মৃতদেহ দেখলেন? অনন্যা রায় কাঁপা কাঁপা গলায় বললেন, না, আমি ঘুমিয়েছিলাম। খুব ভোরে যখন ঘুম ভাঙলো তখন স্টাডি রুমের দরজা খোলা দেখলাম, আর ভিতরে গিয়ে দেখি কথাগুলো বলতে বলতে অনন্যা রায় কান্নায় ভেঙে পড়লেন। বেশ কিছুক্ষণ জলের স্রোত একই ধারায় বয়ে এখন আবার একটু স্বাভাবিক হলেন তিনি। কিছুক্ষণের জন্য আমরা চুপচাপ দাঁড়িয়েই ছিলাম। তিনি থামতে রথিজিৎ আবার প্রশ্ন করল, আচ্ছা, এই ঘরের চাবি আপনার কাছে কিভাবে এলো? অনন্যা রায় মাথা নিচু করে বললেন, ওই ঘরের চাবি সবসময় আমার কাছেই থাকে। ও যখন রাতে কাজ করত তখন চাবি বাইরে রেখে দিত, কিন্তু কাল রাতে চাবি আমার হাতেই ছিল। আমি বলে উঠলাম, চাবি তার কাছে ছিল? তাহলে কি তিনি দরজা খুলেছেন, নাকি তিনি? না না, এটা হতে পারে না। রথিজিতের চোখে তীক্ষ্ণতা লক্ষ্য করলাম। সে বলল, ঠিক আছে, এখন আর আপনাকে বিরক্ত করব না, এখন আমরা গেলাম। তবে যদি আবারও কখনো দরকার পড়ে তাহলে আবারও বিরক্ত করব। বলে রথিজির গটগট করে বেরিয়ে গেল। তার পিছু পিছু আমি, আর আমার পিছনে ত্রিদীপবাবু। এরপর রথিজিৎ ত্রিদীপবাবুকে বলল, ত্রিদীপবাবু, অভিজিৎ রায় কোথায়? মানে সুপ্রিয়বাবুর ছোট ভাই। ইন্সপেক্টর ত্রিদীপ বসু বললেন, অভিজিৎবাবু তার নিজের ঘরেই আছেন। তিনি বয়ান দিয়েছেন তিনি কাল রাতে তার বন্ধুর বাড়িতে ছিলেন, সকালে খবর পেয়ে এখানে এসেছেন। সুরেশ দাস এবং মঞ্জুলা দাস, তাদের সঙ্গেও কথা বলা প্রয়োজন। আর এই নকশাটি, এটা কি শুধুমাত্র সুপ্রিয়বাবুর ছিল নাকি অন্য কারোরও এর ওপর অধিকার ছিল? এই প্রজেক্টের আর একজন পার্টনার ছিলেন, তার নাম হলো রঞ্জন সেন। তিনিও নাকি একজন নামি দামি স্থপতি। তাদের মধ্যে নাকি কিছুদিন ধরে একটা প্রতিদ্বন্দ্বিতা চলছিল। রথিজিৎ চিন্তিত মুখে বলল, প্রতিদ্বন্দ্বিতা? তাহলে রঞ্জন সেনের সঙ্গেও তো কথা বলতে হবে। এরপর ত্রিদীপবাবু আমাদের আবার বাড়িতে নামিয়ে দিয়ে স্টেশনে চলে যান। সন্ধ্যা হয়ে গিয়েছে। ঘটনাস্থল থেকে আসার পর রথিজিৎ
এই বিষয় নিয়ে আর কোনো কথা বলেনি। আর যেহেতু সে নিজে থেকে কোনো কথা আমাকে বলেনি, আর তাই আমিও তাকে এই বিষয় নিয়ে খুব একটা পিড়াপিড়ি করিনি। সে এখন তার পছন্দের চেয়ারে বসে রয়েছে, আর তার হাতে সেই নকশাটি। সে বারবার সেটাকে উল্টে পাল্টে দেখছে, আর আমি সারাদিন সময় না পাওয়ায় খবরের কাগজটা নিয়ে একটু বসেছি। সন্ধ্যা হতে না হতেই বৌঠানকে চা আর পকোড়ার অর্ডার আমরা ইতিমধ্যেই দিয়ে ফেলেছি। যাই হোক, তারপর বৌঠান কিছুক্ষণ পরেই চা এবং পকোড়া সহযোগে আহার আমাদের সামনে পরিবেশ করলেন। তারপর বললেন, কি গো, সুপ্রিয়বাবুর হত্যাকাণ্ডের কোনো কিনারা হলো? রথিজিৎ নকশাটা নাড়তে নাড়তেই বলল, বাহ মেঘ, তুমিও শুনেছো দেখছি। বাবা, না শোনার এমন কি আছে? আমি কি কানে খাটো নাকি? আহ না না, আমি কি খাটোর কথা তোমাকে বললাম? আসলে এই বিষয় নিয়ে তো কথা হয়নি, তাই তোমায় জিজ্ঞাসা করলাম। এরপর রথিজিৎ নকশাটা কোলের উপর রেখে চায়ের পেয়ালাটা তুলে নিয়ে বলল, হ্যাঁ, কি বলছিলে বেশ? না মেঘ, এখনো পর্যন্ত কোনো সূত্র আমি স্পষ্ট পাইনি, তবে এই নকশাটা আমাকে ভাবাচ্ছে। এই ত্রিমুখী তীরের চিহ্ন, তাছাড়া বিষয়টা সত্যি, তবে স্থাপত্য। আমিও মুখে একটা পকোড়া তুলে বললাম, একটা সাধারণ স্থাপত্যের নকশায় এমন চিহ্ন কেন থাকবে? আচ্ছা, এটা কোনো গুপ্ত সংকেত নাকি? রথিজিৎ মৃদু হেসে বলল, গুপ্ত সংকেত হয়তো নয়, তবে এর একটা বিশেষ অর্থ হয়তো থাকলেও থাকতে পারে। সুপ্রিয় রায় কি কোনো গোপন সোসাইটির সদস্য ছিলেন, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে? ধুর, যেন পরিষ্কার হচ্ছে না কিছুই, সব যেন অস্বচ্ছ। বলে নকশাটা টেবিলে প্রায় আচার মেরেই রেখে দিতে গেল, কিন্তু সেই সময় কলিং বেলের আওয়াজ তার গতি কমিয়ে দিল। রথিজিৎ আমার দিকে একবার তাকালো, তারপর স্বাভাবিকভাবেই নকশাটা টেবিলে নামিয়ে রাখল। আমি উঠে গিয়ে দরজা খুলে দেখলাম ইন্সপেক্টর ত্রিদীপ এসেছেন। ওনার মুখে হতাশার ছাপ ফুটে উঠেছে। ছোটাছুটি করায় ক্লান্তির একটা রেশও বেশ ফুটে উঠেছে। এরপর ওনাকে উপরে নিয়ে এলাম। তিনি প্রবেশ করতেই রথিজিৎকে বললেন, রথিজিৎ বাবু, কোনো সুরাহা কিন্তু হলো না। অনন্যা রায়, অভিজিৎ রায়, সুরেশ দাস, এমনকি মঞ্জুলা দাস, সবারই বক্তব্য এক, কেউই কিছু জানেন না। আচ্ছা, রঞ্জন সেনের সঙ্গেও কথা বলেছি, তিনি বলছেন সুপ্রিয় রায়ের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা ছিল ঠিকই, খুনের মতো জঘন্য কাজ তিনি কিছুতেই করতে পারেন না। তিনি কাল রাতে তার নিজের বাড়িতেই ছিলেন, আর তার প্রমাণও আছে। রথিজিৎ এই কথাগুলো শুনে সামান্য চিন্তিত হয়ে পড়ল। কিছুক্ষণ ভেবে আবার বলল, অদ্ভুত। সুপ্রিয় রায়ের লকার বা ব্যক্তিগত ড্রয়ারে কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র কি পাওয়া গেছে, মানে হুমকি চিঠি অথবা এমন কিছু? না স্যার, কিছুই পাওয়া যায়নি। কেউ ফোন করেছিল বা এমন কিছু সেরকমও নেই, তাই তো? না স্যার, এটাও কেমন জানি অদ্ভুত লাগছে। যদি কোনো হুমকি চিঠি দেওয়া না হয়ে থাকে, তাহলে এটা ব্যক্তিগত প্রতিহিংসা হতে পারে। হত্যাকারী হয়তো সুপ্রিয় রায়ের মৃত্যু চেয়েছিল, তবে সেটা একেবারে শিওর না। আচ্ছা, অন্য কোনো উদ্দেশ্য ছিল এটাই বলে মনে হচ্ছে। ব্যক্তিগত প্রতিহিংসা? তাহলে কে হতে পারে? অভিজিৎ রায়, রঞ্জন সেন, নাকি অনন্যা রায় নিজেই? ত্রিদীপ সাহেব, আমি আপনার কাছে একটা অনুরোধ করতে চাই। সুপ্রিয় রায়ের জীবনের শেষ কয়েকটা দিনের গতিবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য জোগাড় করুন। তিনি কার কার সঙ্গে দেখা করেছিলেন, কোথায় গিয়েছিলেন, কি নিয়ে আলোচনা করেছিলেন, সবার সাথে সেগুলো জানা খুবই জরুরি। নাহলে আসল ঘটনাটা সবার সামনে বার করা যাবে না। আর হ্যাঁ, ডক্টর অমল ভৌমিকের ব্যাপারেও খোঁজ নিন। অবশ্যই স্যার, আমি এখনই ব্যবস্থা করছি। আর এই নকশাটি। বলেই রথিজিৎ গালে হাত দিয়ে বসে পড়ল। বেশ খানিকক্ষণ কোনো সাড়া পাওয়া গেল না। তার এরকম ভাব খুবই গম্ভীর পরিস্থিতির কারণ জানায়।
সে এখন গভীর মনোসংযোগ দিয়ে মনে মনে ছক এঁকে কষে ফেলছে। আচ্ছা ত্রিদীপবাবু, চলুন না সুপ্রিয়রার অফিসে। তার খাস কর্মচারীর সাথে কথা বলে দেখতে হবে। সেখান থেকে যদি কিছু জানা যায়, মানে তারা যদি কেউ এর অর্থ বলতে পারে। হ্যাঁ হ্যাঁ, তা কেন নয়, চলুন তাহলে। বেরোনোর সময় দেখলাম বৌঠান রথিজিতের দিকে অভিমানী চোখে চেয়ে রয়েছে। তার জন্য কষ্ট করে পকোড়াগুলো করলো, কিন্তু একসাথে বসে যে একটু খাবে তারও কোনো সুযোগ নেই। দেখলাম রথিজিৎ বলল, মেঘ, চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরবো। এরপর আমরা পৌঁছলাম সুপ্রিয়বাবুর অফিসে। ওনার অফিসের কেবিনটা ছিল দোতলায়। সিকিউরিটি গার্ডটার সাথে ত্রিদীপবাবু কথা বললেন। তারপর সেই গার্ডটা আমাদের নিয়ে চলল দোতলায় সুপ্রিয়বাবুর অফিসে। ঢুকতেই চোখে পড়ল সুপ্রিয় রায়ের অফিসের সামনে বেশ বড় করে তার নাম ঝুলানো রয়েছে। অফিসটি আধুনিক এবং ছিমছাম। সুরেশ দাস নামক এক ভদ্রলোক তার ডেস্কে বসে কাজ করছেন। আমাদের ঢুকতে দেখে তিনি আমাদের দিকে দেখলেন, কিন্তু পুলিশ দেখে তার চোখ মুখে ভয় ও আতঙ্কের ছাপ লক্ষণীয় হলো। রথিজিৎ বলল, নমস্কার সুরেশবাবু, আমি রথিজিৎ সান্যাল, আর আপনার স্যার সুপ্রিয়বাবুর মৃত্যুর ব্যাপার নিয়ে কিছু কথা বলতে এসেছি। আর হ্যাঁ, ইনি হলেন ইন্সপেক্টর ত্রিদীপ, আর এটি আমার বন্ধু ও সহকারী বিজয়। সুরেশ দাস এক মনে কথাগুলো শুনে যাচ্ছিল। হয়তো কিছুক্ষণ তার সময় লাগলো ধাতস্থ হতে এই আকস্মিক আক্রমণে। সে কাঁপা কাঁপা গলায় বলল, রথিজিৎবাবু, স্যারের এমন মৃত্যু। রথিজিৎ আবার শান্ত গলায় বলল, সুরেশবাবু, আমরা আপনার সঙ্গে সুপ্রিয় রায়ের কিছু বিষয় নিয়ে কথা বলতে এসেছি। এই নকশাটি সম্পর্কে আপনি কিছু জানেন? এরপর রথিজিৎ ত্রিমুখী তীরের নকশাটি সুরেশকে দেখালো। সুরেশকে সেই নকশাটি দেখানোর সাথে সাথেই সে যেন চমকে ওঠে। সে এতক্ষণ শুধু একজন স্বাভাবিক মানুষের জীবনে পুলিশের আসা তদন্ত এইসব চলে এলে যেমন একটা ভয়ে মিশ্রিত অস্বস্তি থাকে তেমন ছিল, কিন্তু নকশাটি দেখে চমকে ওঠার মতো করলো যখন, তখন তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। তারপর সে বলল, এটা তো স্যারের নতুন প্রজেক্টের। রথিজিৎ এবার সোজা তার দিকে তাকালো, তারপর বলল, আচ্ছা, এর কোনো বিশেষ অর্থ আছে কি, মানে এই ত্রিমুখী চিহ্নর? সুরেশ দাস একটু যেন ইতস্তত করে উঠল, তারপর বলল, স্যার এই প্রজেক্টটা নিয়ে খুব চিন্তিত ছিলেন। তিনি বলতেন এই প্রজেক্টটা নাকি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্টের মধ্যে অন্যতম। এটি তাকে পেতেই হতো। আর এই চিহ্নটা, এটা নাকি একটি প্রাচীন রাজ পরিবারের প্রতীক। তিনি এই প্রতীকটা জেনেছিলেন। এটি জেনেছিলেন এক মারোয়ারি ব্যবসায়ীর কাছ থেকে। প্রাচীন রাজপরিবারের প্রতীক? এর সঙ্গে কি মানে খুনের কোনো সম্পর্ক থাকতে পারে? আর এর কাজই বা কি? এর সাথে খুনের কোনো সম্পর্ক থাকতে পারে কি না আমার জানা নেই, তবে এর কাজ বলতে যতটা আমি জেনেছি, এটা সম্ভবত এক গোপন চিহ্ন যেটার মাধ্যমে যে কেউ যে কোনো স্থানে যা কিছু ব্যবসা চালাতে পারে, বৈধ হোক বা অবৈধ। যে কোনো জায়গায় যে কোনো স্থানে নাকি তার প্রয়োগ করা যেতে পারে। আর এই নকশাই সেই প্রতীকটা আঁকতে সাহায্য করে। ওপর থেকে দেখলে সাধারণ একটা কাজের নকশা বলেই মনে হবে, কিন্তু আসলেই এর মধ্যে লুকিয়ে আছে অন্য কিছু। তবে এসবের সত্যতা সম্পর্কে আমি তেমন কিছু জানি না, তবে বিষয়টা অত্যন্ত গোপনীয়। যবের থেকে ওনার ব্যবসার উন্নতি হয়েছে, তবে থেকে অনেক লোকই ওনার পেছনে লেগেছিল, মানে প্রজেক্টটা পাওয়ার জন্য, কিন্তু ওই যে তারা পাননি। অদ্ভুত ব্যাপার। এই চিহ্ন মনে হচ্ছে অতি গোপনীয় কিছু, এবং আদতেই এর ব্যবহার যে করে বা যারা করেছেন তারা কেউই ভালো মানুষ ছিলেন না। নিজেদের ধনলাভের আশায় পুরনো অনেক ঘৃণ্য জিনিস বোধহয় লোক সমাজের সামনে এনে ফেলেছে।
আচ্ছা, সুপ্রিয় রায়ের কি এমন কোনো শত্রু ছিল যে তার এই প্রজেক্টের কোনো ক্ষতি করতে পারে বা ক্ষতি চাইতে পারে? শত্রু? স্যার তো অনেকের সঙ্গেই কাজ করতেন, তবে রঞ্জন সেন স্যারের প্রতিদ্বন্দ্বী ছিলেন। তাদের মধ্যে নাকি একটা বড় সড়ো চুক্তি নিয়ে ঝামেলা চলছিল। এই প্রজেক্টটা অন্যদের মতো নাকি রঞ্জন সেনও পেতে চেয়েছিলেন। বুঝলাম। আচ্ছা, ডক্টর অমল ভৌমিকের সঙ্গে সুপ্রিয় রায়ের সম্পর্ক কেমন ছিল? ডক্টর ভৌমিক স্যারের পরিবারের চিকিৎসক ছিলেন, তিনি প্রায়ই আসতেন। তবে সম্প্রতি ওনার মধ্যে একটা উত্তেজনা লক্ষ্য করেছিলাম। স্যার একবার ফোন করে ডক্টর ভৌমিককে ধমকেছিলেন। আমি ঠিক শুনিনি কি নিয়ে কথা হচ্ছিল, তবে মনে হয়েছিল খুব গুরুত্বপূর্ণ কিছু। ডক্টর অমল ভৌমিক একজন পারিবারিক চিকিৎসক, তার সঙ্গে সুপ্রিয় রায়ের কিসের সম্পর্ক থাকতে পারে যার জন্য উনি ধমক দিয়েছেন? আমাকে কথাগুলো বলেই হঠাৎ সে ঘুরল সুরেশ দাসের দিকে। আচ্ছা, সুপ্রিয় রায় কি কোনো গোপন সোসাইটির সদস্য ছিলেন, অথবা এই চিহ্ন নিয়ে কোনো বিষয়ের সঙ্গে কি তিনি জড়িত ছিলেন? এটা শুনেই সুরেশবাবু কেমন যেন হুঁটিয়ে গেলেন, বললেন, না স্যার, আমি এসব ব্যাপারে কিছু জানি না স্যার, আমি বলতে পারবো না। রথিজিৎ গভীর দৃষ্টিতে তার দিকে তাকালো, তারপর বলল, সুপ্রিয় রায়ের জীবনে এমন কি কোনো ঘটনা ঘটেছিল যা তাকে খুব মানসিক চাপ দিচ্ছিল? আমাকে এগুলো বলো, তবেই আমি আসল জায়গাটা বুঝতে পারবো। সুরেশ দাস মাথা নিচু করল, তারপর বলল, স্যার ইদানিং খুব রাতে কাজ করতেন, আর প্রায়ই তার ঘরে একটা অদ্ভুত শব্দ শোনা যেত, যেন কেউ কিছু ভাঙছে। তিনি কাউকে ভেতরে যেতে দিতেন না। অদ্ভুত শব্দ? ভাঙচুরের শব্দ? হ্যাঁ, কথাটা তো ঠিকই বলেছ, কিন্তু বক্তব্য হচ্ছে এখন রহস্যের মূলে যেতে হবে, নাহলে কিছুই করে ওঠা হবে না। এরপর সুরেশ দাসকে দরকার হলে আবার আসবো, এই উক্তিটি দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে যেতে যেতে রথিজিৎ বলল, বুঝলেন ত্রিদীপবাবু, আমি একটা ধারণা করেছি। যদি সেটা সঠিক হয় তাহলে বলবো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আর এটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের আটকাতে হবে। ত্রিদীপবাবু গম্ভীরভাবে মাথা নাড়লেন। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা রথিজিৎ, তাহলে তুমি কি বুঝছো? আমার তো সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। এখানে আবার রাজপরিবার চিহ্ন, এইসব কোথা থেকে এলো? মানে তারপর আবার ব্যবসা, কিছুই যে মাথায় ঢুকছে না আমার। আহা ভায়া, রসু এত তাড়াহুড়ো করো না, এই রহস্যটা খুব তাড়াতাড়ি সমাধান হতে চলেছে। এরপর দেখলাম সে ট্যাক্সি সিটে গা এলিয়ে দিল, চোখ বন্ধ করে বোধহয় এই ঘটনাগুলো একটার পর একটা সে তার নিজের মনে সাজিয়ে নিতে লাগলো। তার দেখা দেখি আমিও একই ভঙ্গি করলাম। এরপর কাল রাতে ত্রিদীপবাবু আমাদের বাড়ি ছেড়ে নিজের কাজে রওনা দেন। তারপর রথিজিতের সাথে কেস নিয়ে আর কোনো কথা আমার হয়নি। সকাল সকালই আমরা পাড়ি দিলাম ডক্টর ভৌমিকের চেম্বারে। ত্রিদীপবাবু আগেই খবর নিয়ে এসেছিলেন যে ডক্টর ভৌমিকের চেম্বার কখন খোলা হবে। ঠিক সেই মতোই আমরা গিয়ে উপস্থিত হলাম ডক্টর ভৌমিকের চেম্বারে। ডক্টর অমল ভৌমিকের চেম্বারটি বেশ পরিপাটি। ডক্টর ভৌমিক বেশ শান্ত স্বভাবের লোক, কিন্তু তার চোখেও একটা চাপা উদ্বেগ লক্ষ্য করলাম। রথিজিৎ ঢুকেই সরাসরি তাকে প্রশ্ন করল, ডক্টর ভৌমিক, আমরা সুপ্রিয় রায়ের হত্যাকাণ্ড নিয়ে কিছু কথা বলতে এসেছি। সময় হাতে একদম নেই বললেই চলে, তাই একেবারে কথা দিয়ে আসছি। আপনি তো তার পারিবারিক চিকিৎসক ছিলেন। আচ্ছা, তার স্বাস্থ্য কেমন ছিল? মানে কোনো গোপন রোগ টোগ কিছু ছিল কি? ডক্টর অমল ভৌমিক প্রথমটা একটু ঘাবড়ে গিয়েছিল, আর সত্যি বলতে ঘাবড়ে যাওয়ারই কথা। তবুও তিনি নিজেকে সামনে নিয়ে শান্ত কণ্ঠে বললেন,
সুপ্রিয় রায়ের স্বাস্থ্য ভালোই ছিল, আর তার কোনো জটিল রোগ ছিল না। তবে ইদানিং তিনি খুব মানসিক চাপে ছিলেন, ঘুমেরও একটু সমস্যা দেখা দিচ্ছিল। ঠিক এই সময় প্রশ্ন করে বসলাম আমি, মানসিক চাপ কিসের জন্য? তিনি তার নতুন প্রজেক্ট নিয়ে খুব ব্যস্ত ছিলেন। এই প্রজেক্টটা নাকি তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। রথিজিৎ সেই ত্রিমুখী তীরের নকশাটি বের করে দেখালো, তারপর জিজ্ঞেস করলো, এই নকশাটি সম্পর্কে আপনি কিছু জানেন? নকশাটি দেখে তার মুখে একটা পরিবর্তন এলো। তিনি দ্রুত চোখ ফিরিয়ে নিলেন সেটা থেকে। না না, আমি এসব চিহ্ন আঁকিবুকি বুঝি না। রথিজিৎ তার চোখের দিকে তাকিয়ে বলল, আপনার সঙ্গে সুপ্রিয় রায়ের কি সম্প্রতি কোনো ঝামেলা হয়েছিল? ডক্টর অমল ভৌমিক হঠাৎ ঘাবড়ে গেলেন, তার মুখটা ফ্যাকাশে হয়ে উঠল। ঝামেলা? না না, কি বলছেন আপনি? না তো, কোনো ঝামেলা তা হয়নি। তা কেনই বা হবে? আমরা তো বন্ধু ছিলাম। সুপ্রিয় রায় কি আপনাকে কোনোদিন হুমকি দিয়েছিলেন? ডক্টর অমল ভৌমিক ভয়ে কাঁপতে শুরু করলেন, যেন কোনো কিছু লুকোনো জিনিস বাইরে আসার ভয় পাচ্ছেন। তারপর সেই অবস্থাতেই তিনি বললেন, হুমকি? না, আমি এসব কিছুই জানি না, আমাকে ছেড়ে দিন। ডক্টর ভৌমিকের আচরণ কেমন যেন অস্বাভাবিক লাগছে, সে কিছু একটা লুকোচ্ছে। ডক্টর ভৌমিক, সত্য লুকোনোর চেষ্টা করবেন না। সুপ্রিয় রায়ের মৃত্যু রহস্যের সঙ্গে আপনার কি কোনো যোগসূত্র আছে? আমি আগে আমার কোনো দোষ নেই। এতে দোষ আছে তার নিজের, তার লোভ। ভুল। কি ভুল? ডক্টর অমল ভৌমিক দীর্ঘশ্বাস ফেলে বললেন, সুপ্রিয় রায় একসময় এক অবৈধ খনন প্রকল্পের সঙ্গে জড়িত ছিলেন। তিনি সব সময় চেষ্টা করতেন কিভাবে ধনী থেকে আরও ধনবান হওয়া যায়। একবার তিনি অনেক খুঁজে, অনেক লোক লাগিয়ে বলতে পারেন অনেক টাকা খরচ করে ওই নকশার সন্ধান করেন, যাতে আঁকা ছিল এই চিহ্নটা। আর সেই সময়ই একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে শুরু করে, যার সঙ্গে ওই কাজটা করতে শুরু করে এই ত্রিমুখী তীরের চিহ্নটি তার সঙ্গে মিলে যায়। আমি তাকে নিষেধ করেছিলাম, কিন্তু সে শোনেনি। সেই প্রজেক্টটা শুরু করার পর থেকেই তার জীবনে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। তার ব্যবসায়িক উন্নতি খুব তাড়াতাড়ি হতে থাকে, আর শেষের দিকে সে একটু ভয়েই ছিল। তাকে নাকি কেউ সব সময় অনুসরণ করে, এরকম আরও অনেক কথা শুনতাম। অবৈধ খনন প্রকল্প? তাহলে এই রহস্যের শিকড় আরও গভীরে বলে মনে হচ্ছে। রথিজি চিন্তিত মুখে আমার কথার মাঝখানেই বলে উঠল, কি ধরনের ঘটনা? তিনি বলতেন রাতে নাকি তার স্টাডি রুমে যখন তিনি সেই চিহ্ন নিয়ে পরীক্ষা করতেন, তার যেন মনে হতো সবসময় তাকে কেউ নজরে রেখেছেন। এদিকে সেরকমটা হওয়া তো অস্বাভাবিক। আপনি তো ওর বাড়ি দেখেছেন, ওরকমভাবে দোতলায় ওটা তো অসম্ভব। আবার নাকি কেউ যেন তার জিনিসপত্র নাড়াচাড়া করে, যদিও বা আমি তাকে ওষুধ দিচ্ছিলাম। তাহলে এই ত্রিমুখী তীর, এটি কি কোনো গুপ্তধন বা এমন কিছু লুকোনো জিনিসের দিকে নির্দেশ করে? কারণ এটা পাওয়ার জন্য তার ব্যবসায়িক উন্নতি হয়েছে, সেটা তো আমার বিশ্বাস হয় না। ডক্টর অমল ভৌমিক মাথা নিচু করে বললেন, আমি জানি না, তবে সুপ্রিয় রায় বলতেন এই চিহ্নটি নাকি তাকে অনেক কিছু দিয়েছে, যা দিয়ে সে পৃথিবীর সবচেয়ে বড় স্থপতি হতে পারবে। শর্টকাট পদ্ধতি। বাহ, সবাই পড়ে গেলেন সুপ্রিয় রায়ের পিছনে তার থেকে এই নকশাটি হাতানোর জন্য। ননসেন্স। সেই দিন রাত 1:10, স্থান সুপ্রিয় রায়ের স্টাডি রুম। গভীর রাত। স্টাডি রুমের ভিতরটা ঘুটঘুটে অন্ধকার। রথিজিৎ, আমি ও ইন্সপেক্টর ত্রিদীপ বসু লুকিয়ে রয়েছি।
রথিজিতের প্ল্যান মাফিক আমরা আজ রাতে এই ঘরে লুকিয়ে থেকে পর্যবেক্ষণ করব। রথিজিৎ ইতিমধ্যেই চারিদিকে রটিয়ে দিয়েছিল যে সুপ্রিয় রায়ের সম্পত্তি পুলিশ তাদের বাড়িতে সযত্নে ফিরিয়ে দিয়েছে, আর কেসটা আত্মহত্যাই ছিল। ব্যবসায়িক চাপ তিনি নিতে পারেননি, তাই মানসিক ভারসাম্য হারিয়ে ওনার এই অবস্থা হয়েছে। রথিজিতের ধারণা যে খুনি হবে সে নিশ্চিত আজ রাত্রেই হানা দেবে সেই ম্যাপ এবং চিহ্নের খোঁজে। অনেকক্ষণ কেটে গেছে, কারোর কোনো পাত্তাই নেই। আমি একটু অধৈর্য হয়ে বললাম, আচ্ছা রথিজিৎ, বলছি আমরা যে এইভাবে সব কিছু বন্ধ করে লুকিয়ে আছি, যদি আততায়ী আমাদের পাল্টা আক্রমণ করে তখন কি হবে? আর যদি হত্যাকারী নাই আসে? এইসব কথা বলছি, হঠাৎ রথিজিৎ মুখে আঙুল দিল। চুপ করলাম। ঘর সম্পূর্ণ নিস্তব্ধ। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ ছাড়া আর কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। বুকের ধুকপুক ঘড়ির কাঁটার সাথে তাল মেলানোর চেষ্টা করছে, কারণ সেটাও শুনতে পাচ্ছি এই নিস্তব্ধতায়। এরকম করে আরও প্রায় আধ ঘন্টা কেটে গেল। হঠাৎ একটি মৃদু শব্দ শোনা গেল, যেন কেউ ঘরের ভিতরে প্রবেশ করেছে। রথিজিৎ ফিসফিস করে বলল, চুপ 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 চুপ। অন্ধকারে একটি ছায়ামূর্তি দেখা গেল। ছায়ামূর্তিটি স্টাডি রুমের টেবিলের দিকে এগোচ্ছে। তার হাতে একটি টর্চ জাতীয় জিনিস হবে। ছায়ামূর্তিটি টেবিলের উপর রাখা কাগজপত্রগুলো প্রথমে ঘেঁটে দেখে, তারপর একেবারে যেখানে নকশাটি আছে সেখান থেকে তুলে নেয়। যদিও এটা আমার বেশ অদ্ভুত লাগলো। চোর এত স্পষ্টভাবে জানলো কি করে যে ম্যাপটা ওখানে আছে? আমি রথিজিৎকে বললাম, এই রথিজিৎ, বলছি এটা কি সেই অদৃশ্য আততায়ী? সে কোনো উত্তর দিল না। ছায়ামূর্তিটি নকশার উপর সেই ত্রিমুখী তীরের চিহ্নটির ওপর ভালো করে আলো ফেলে দেখছে দেখলাম। তারপর সেগুলো সব একটা ব্যাগে পুরে চারিদিক একবার ঘুরে দেখে বাইরে বেরোবার উপক্রম করছে। কিন্তু দেখলাম রথিজিতের কোনো হেলদোলই নেই। সেই দেখে ত্রিদীপবাবু বললেন, আলোটা জ্বালুন রথিজিৎ বাবু। আরে হ্যাঁ হ্যাঁ, আলোটা জ্বালুন। রথিজিৎ দৃঢ় কণ্ঠে বলল, এখন নয়। ছায়ামূর্তিটি হঠাৎ থমকে দাঁড়ায়। সে যেন বুঝতে পেরেছে যে কেউ তাকে দেখছে এবং জানালার দিকে ছুটে যায়। জানালার একটি ছোট ফাঁক দিয়ে সে বেরিয়ে যায়। ইন্সপেক্টর ত্রিদীপ বসু দ্রুত আলো জেলে তার পেছনে ধাওয়া করেন। যা, আরে সে তো পালিয়ে গেল। সে পালিয়ে যায়নি, সেখানে আসবেই। আমি আশ্চর্য হয়ে বললাম, কি ছিল? রথিজিৎ এখনো আমার কথায় কোনো উত্তর দিল না। সে সোজা জানলার পাশে পড়ে থাকা একটা জিনিস তুলে নিল। এই দেখো বিজয়, আর ঠিক এই কারণেই তোমাকে বললাম, আর ত্রিদীপবাবু আপনাকেও একটু রোষে যান। এটা তো কারোর হাতের বালা বলে মনে হচ্ছে। এটা আবার কোথা থেকে এলো? কোথা থেকে এলো নয়, কিভাবে পড়ে গেল বলো। ঠিক তখনই ঘরের দরজা খুলে যায়। ঘরের আলো জেলে অনন্যা রায় ঘরে প্রবেশ করেন। তার মুখে গভীর উদ্বেগ লক্ষ্য করলাম। তিনি রথিজিৎ আমাদের দেখে চমকে ওঠেন। হন্তদন্ত হয়ে এদিকে এসে জিজ্ঞাসা করেন, আপনার এখানে কি হচ্ছে? শ্রীমতী রায়, আপনি এখানে কেন এসেছেন? অনন্য রায় কাঁপা গলায় বললেন, আমি ঘুমাতে পারছিলাম না, তাই স্টাডি রুমে এলাম একটু। আপনি সেই ছায়ামূর্তি, তাই না? যে একটু আগে এই ঘরে ঢুকেছিল ম্যাপটা হাতানোর জন্য। অনন্য রায় আর্তনাদ করে বলে উঠলেন, আমি? কি বলছেন কি আপনি? হো, এখনো মানবেন না? সেই সুযোগ দিচ্ছি, মেনে নিন।
ত্রিদীপবাবু আপনার শাস্তি কম করিয়ে দেবেন। আসল অপরাধী শাস্তি পাবে বেশি, মানে যার প্ল্যানটা ছিল। তার মুখটা থমথম করছে, ভয় নাকি আক্রোশ তা বোঝা দায়। তিনি শান্ত হওয়ার চেষ্টা করে বললেন, বাজে কথা বলবেন না। গোয়েন্দা বলে কি যা নয় তাই বলবেন? আমি এই ঘরে এসেছিলাম শুধু। কথাটা শেষ হলো না। যেই বালাটা আমরা একটু আগে পেয়েছিলাম রথিজিতের হাতে দেখলাম এখন সেই বালা, আর অনন্যা রায়ের মুখ বন্ধ হয়েছে সেই বালাটা দেখেই। তিনি অজান্তেই তার মুখ থেকে একটা কথা বার করে ফেললেন। এই এই বালাটা আপনার কাছে এলো কি করে? এটা তো। বলে নিজের হাতের দিকে তাকালেন, সেখানে খালি। আর ঠিক সেই মুহূর্তে উনি বুঝলেন ঠিক কত বড় ভুলটা উনি করে ফেলেছেন। রথিজিৎ বলল, তার মানে খুনটা আপনি করেছেন, সেটা মেনে নিচ্ছেন না কেন? না, আমি খুন করিনি। অনন্যা রায় কান্নায় ভেঙে পড়ে। তাহলে বলুন, কেন আপনি এখানে এসেছেন? কেন আপনি আপনার হাতের দিকে চেয়ে বালা খুঁজলেন এবং না পেয়ে আতঙ্কিত হলেন? আপনি কি বলতে চাইছেন এটা আপনার না? আর আরেক গোছা তো আপনি হাতেই পড়ে আছেন। আর এখানে খুঁজলে আপনার চুলের স্যাম্পেলও পাওয়া যাবে, আর ডিএনএ টেস্ট করলে এটা প্রমাণ হয়ে যাবে এই নকশা চুরি করতে আপনি এসেছিলেন। আপনাকে অ্যারেস্ট করার জন্য এটুকু যথেষ্ট। রথিজিৎ এতটাই গম্ভীর এবং কড়া গলায় কথাগুলো বলল যে অনন্যা রায়ের এতক্ষণের দাপাদাপি একেবারেই বন্ধ হয়ে গেল। সর্বশেষে আর কোনো উত্তর না দিতে পেরে মেয়েদের সর্বোপরি শেষ ছলনা কান্নার আশ্রয় নিলেন তিনি। অনন্যা রায় মাটিতে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়লেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি তাকে খুন করিনি। এইসব বলে আর কোনো লাভ নেই। আপনার জন্য আমার কাছে একটাই উপদেশ আছে। আমি এটা খুব ভালো মতোই জানি, আপনার পিছনে শুধু একলা আপনার মাথা থাকতে পারে না, কোনোভাবেই না। সম্পূর্ণটা অন্য কারোর সাজানো। আপনি যদি সাক্ষী দেন। না না, আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দিন, আমি কিচ্ছু করিনি। প্রায় বার তিনেক এই একই কথা তিনি বলতে লাগলেন। তারপর ত্রিদীপবাবু লেডি কনস্টেবল এনে অনন্যা দেবীকে ধরে নিয়ে এলেন। পরের দিন সন্ধে আমি, রথিজিৎ আর বৌঠান তিনজনেই বসে রয়েছি। তবে সব থেকে উত্তেজিত এখন আমি আর বৌঠান, কারণ কালকের পর থেকে এই এখন পর্যন্ত অনেকগুলো ব্যাপার পরপর ঘটে গেছে। কিন্তু আজকে আমাকে একবার গ্রামের বাড়ি যেতে হয়েছিল। সেই কারণে এই কেসের সব থেকে অন্তিম এবং চূড়ান্ততম পর্যায়ের জিনিসটাই একেবারে মিস করে গেছি। আমি ফিরেছি ওই আধা ঘন্টা হবে। হাত পা তাড়াতাড়ি ধুয়ে এক কাপ চা খেয়ে শরীরের ক্লান্তি একেবারে দূর করে দিয়ে রথিজিৎকে ধরেছি বিষয়টা বলবার জন্য। আসলে আমি কালকেও একটু ধাঁধার মধ্যে ছিলাম যে রথিজিৎ অনন্যা রায়কে সন্দেহ করলো কেন। তার কারণটাই আমার কাছে স্পষ্ট হচ্ছে না। আর তারপর আজকে কি ঘটলো সেই নিয়েও আমি বেশ কৌতূহল বোধ করছিলাম। প্রথম প্রশ্নটা আমিই করলাম, আচ্ছা রথিজিৎ, আসল কালপ্রিট কি ধরা পড়ল? রথিজিৎ মৃদু হেসে বলল, হ্যাঁ বন্ধু, ধরা পড়েছে। আর শুধু ধরা পড়েছে না, একেবারে শ্বশুর বাড়িতে পাকা স্থান করে দিয়ে এসেছি। বলো কি হে? তাহলে কে সেই কালপ্রিট? আর মানে তাকে ধরলেই বা কি করে? আহা বিজয়, একটু রসো। এরপর একটু থেমে সে বলতে শুরু করলো, দেখো, কালপ্রিটটাকে সেটা জানার আগে আমাদের এটা জানা দরকার যে এই সমস্ত ঘটনার পেছনে যে মাস্টার মাইন্ড রয়েছে সে আসলে কে, সে কি চায়। প্রথমে আমি বডিটা দেখেই বুঝে গিয়েছিলাম এ খুন ছাড়া আর কিছুই হতে পারে না। কিন্তু মাথায় অন্যদিকে অনেকগুলো খুনের মোটিভও ঘুরছিল। সন্দেহের তালিকায় ছিলেন অনেকজনই, কিন্তু একে একে সবাই বাদ হয়ে যেতে লাগলেন। সেখানেই হলো আসল গলদ।
কারণ যতজন সাসপেক্ট রয়েছে তার মধ্যে যদি কারোর উপরে ঠিকভাবে সন্দেহ না করে উঠতে পারি, তাহলে সূত্র ধরে এগোনো তো রীতিমতো গদের উপর বিষ ফোঁড়া। আমার মাথায় সবসময় এটাই চলছিল যে যতজনের সাথেই যতজনের সাথেই কথা বলছি সবাই কীরকম যেন রহস্যময়। খুলে বলছেন, কিন্তু সবটা খুলে বলছেন না। সবাই যেন নিজেকে ইচ্ছা করে এই রহস্যময় দেখাতে চান। আসল ব্যাপার কি জানো বিজয়? এদেরকে খুনি খুব ভালোভাবে ব্যবহার করেছে। বিশ্বাস করো, এক মুহূর্তের জন্য আমি নিজেই আসল পথ থেকে সরে যাচ্ছিলাম। অনেক ভাবনা চিন্তার পর ইচ্ছা হলো শেষ একটা চেষ্টা চালিয়ে দেখতে হবে। ঢিল যদি ঠিক জায়গায় লাগে তাহলে আমার ভাবনাই ঠিক। কি ভাবনা? মানে কিছু তো বুঝতে পারছি না। আসছে বিজয়, আসছে, শুনতে থাকো শুধু। তোমার বইয়ে পরের গল্প হিসাবে এটা ছাপতে তুমি বাধ্য। হ্যাঁ, তো যাই হোক, আমি মনে মনে ইতিমধ্যে একটা ঝাপসা প্রতিচ্ছবি এঁকে ফেলেছিলাম। শুধু দরকার ছিল সেই ছবিটা বাস্তবে গড়ে তোলা। এরপর যখন ডাক্তার ভৌমিকের সাথে কথা হলো, তারপর আমার সমস্ত ভাবনা চিন্তা মিল খেতে শুরু করলো। আমি যা ভেবেছিলাম ঠিক তাই। এদের আড়ালেই আসল কালপ্রিট বসে রয়েছে এবং সে খুব তীক্ষ্ণতার সাথেই এই প্ল্যানে নেমেছে বলতে পারো। এই সব কিছুর পিছনে আছেন রঞ্জন সেন। হ্যাঁ, কি বলছো গো? রঞ্জন বাবু? কিন্তু কি করি? এখানেই তো ঘটনার অত্যাশ্চর্য মোড় আছে বিজয়। আমি প্রথমে রঞ্জনবাবুকে সন্দেহ করতে পারিনি, করেছিলাম অনন্যা রায়কে। কিন্তু তার পিছনে যে রঞ্জনবাবুই সমস্তটা করছেন সেটা আমি ধরে উঠতে পারিনি। তবে মনে আছে যখন আমি একা রঞ্জনবাবুকে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিলাম, ও আচ্ছা, তুমি তো সেখানে উপস্থিত ছিলে না। যাই হোক, তার বাড়িতে একটা মূর্তি ছিল, পাথরের, ওই এক পায়ে দাঁড়িয়ে থাকা একটি মূর্তি। সম্ভবত কোনো সাধু বাবার হয়ে থাকবে। ঠিক তেমন একই একটি মূর্তি অনন্যা রায়ের ঘরে আমি দেখতে পাই। হ্যাঁ, এটা সাধারণত এটা হতেই পারে, তার বাড়িতেও থাকতেই পারে। সুপ্রিয়বাবু ওনার বন্ধু ছিলেন, যার পরনাই সেটা তাদেরকে উপহার স্বরূপ দিয়েছেন হয়তো। কিন্তু তাহলে সেটা অনন্যা দেবীর ঘরে কেন থাকবে? সুপ্রিয়বাবু লাইব্রেরি ঘরে কেন নয়? তার ঘরে তো জায়গার অভাব নেই। আর যদি ভালো করে লক্ষ্য করে থাকো, বেশিরভাগ যত আর্ট ক্রাফট জিনিস টাইপের রয়েছে সে প্রত্যেকটা জিনিস ওই লাইব্রেরিতেই রাখা রয়েছে। আর আমি এটাও ভাবছিলাম অনন্যা দেবী খুনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ দুইভাবেই জড়িয়ে থাকতে পারে। কিন্তু ওনার মতো মেয়ের হঠাৎ এত সাহস হয়ে উঠবে না। না রথিজিৎ, মানে আগের দিন তো মানে দেখলে উনি কেমন। ভুল করো না বিজয়। এই ধরনের মেয়েরা চেঁচামেচি করতে পারে, সব করতে পারে, কিন্তু খুনের মতো জিনিস অত সহজ নয়। তাই আমি বারংবার নিজেকে জিজ্ঞাসা করছিলাম, কেন 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 আর কে খুনটা করেছে? তখনই মাথার মধ্যে সব জোর যেন আপনা থেকেই খুলে গেল। অনন্যা রায়, তার কাছেই সেই দিন রাত্রে চাবিটা ছিল। আর যদি সে চুপিসারে চাবিটা হত্যাকারীর জন্য খুলে দেয় এবং সম্ভবত ঘুমন্ত অবস্থায় সুপ্রিয়বাবুকে হত্যা করে এবং হত্যা করে সে আবার চুপিসারে বেরিয়ে যায়, তাহলে তো কারোর বোঝার কোনো উপায় নেই। আর ঘুমন্ত অবস্থায় থাকার দরুন তাকে খুন করতে খুব একটা বেগও পেতে হবে না খুনির। এরকম পরিস্থিতিতে অনন্যা দেবী নির্দোষও রইলেন, আর খুন করার মতো জঘন্য কাজটা তাকে নিজের হাতে করতে হলো না। কিন্তু উনি সেই খুনের আসল স্তম্ভ তা হয়তো তিনি আন্দাজও করতে পারেননি। আচ্ছা, একটা কথা বলো, এরকমও তো হতে পারে যে তাদের বাড়িতে যে কাজ করতো সে... না বিজয়, ওদের বাড়িতে একটি চাকরি কাজ করত যার নাম কালু। সে সেই রাতে ওখানে উপস্থিত ছিল না। পাশের পাড়ার বন্ধু গজুর সাথে সে তাড়ি খেতে ব্যস্ত ছিল। বন্ধু, অত কাঁচা কাজ আমি করি না হে। ও, তাহলে তো আর কোনো দিকে বাঁচল না। কিন্তু তাও তো প্রমাণ হলো না যে উনি... হ্যাঁ, ঠিক বলেছ, এখনো কিন্তু প্রমাণ হয়নি। তবে এবার যা বলবো তার থেকে তুমি প্রমাণ পেয়ে যাবে। পোস্টমর্টম রিপোর্ট বোধ হয় তুমি দেখোনি। সেখানে লেখা ছিল অতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়া হয়েছিল।
কিন্তু হাস্যকর ব্যাপার হলো তিনি ঘুমের ওষুধ খেতেনই না। একটা আধ খাওয়া পাতা সেখানে রাখা ছিল, এটা প্রমাণ করার জন্য যে ইদানিং তিনি মানসিক চাপের কারণে ঘুমের ওষুধ খেয়েছেন। কিন্তু ডাক্তার ভৌমিকের ওষুধের লিস্টে এমন কোনো ওষুধ আমি দেখিনি। তার মানে সেই ওষুধ মিশিয়েছে অনন্যা রায় নিজে। যাই হোক, এইবার আসি আসল জায়গাটায়। তিনি কেনই বা এমন করবেন, আর কিসের কারণেই বা নিজের স্বামীকে খুন করবেন? আর যদি ওনার খুন করারই বা ইচ্ছে থাকে, সেখানে রঞ্জন সেনকেও কেন যুক্ত করলেন? তার সাথে কি সম্পর্ক তার? এইসব প্রশ্নের উত্তর জানার জন্য আজ সকালে আমি আর ত্রিদীপবাবু বসেছিলাম তার সামনে। তুমি তো জানো কাল রাত্রেই তাকে অ্যারেস্ট করা হয়েছিল। তো যাই হোক, প্রথমে সে মুখ না খুললেও ও হয়তো কিছুটা পশ্চাতাপ, কিছুটা দীর্ঘ 30 বছর জেল খাটার ভয়ে এবং লেডি কনস্টেবলের খাতিরের দরুন সে মুখ খুলেই দেয় এবং যা বলে তা হলো কতকটা এরকম। অনন্যা রায়ের সুপ্রিয় রায়ের সাথে বিয়ে হওয়ার আগে রঞ্জন সেনের সাথে তার সম্পর্ক ছিল। বলা ভালো, এই ব্যাপারে অনন্যার বাড়ির লোক ছাড়া আর কেউ জানত না। কিন্তু রঞ্জন সেন একটু বেপরোয়া প্রকৃতির হওয়ায় অনন্যার বাড়ি থেকে তাকে মেনে নেওয়া তো হয় নাই, উপরিউক্তভাবে তারই পরম বন্ধু সুপ্রিয় রায়ের সাথে তার বিবাহ ঠিক হয়। কিন্তু অনন্যার বাড়ির লোক অনন্যাকে দিয়ে কথা দেওয়ায় যে রঞ্জন তার এই বিয়েতে কোনো সমস্যা করবে না। আর বলতে গেলে রঞ্জন সেনও কিছুটা অনন্যাকে ভালোবাসত সেই সময়, কিন্তু এই সময় তার মধ্যে ভালোবাসা আর বেঁচে কোথাও ছিল না। তার দরকার ছিল প্রতিশোধ। কিন্তু রঞ্জন মনে মনে ভাবত সুপ্রিয় সব জানে, কিন্তু তার ব্যবসায়িক উন্নতি রঞ্জনের থেকে বেশি হওয়ায় এবং যেহেতু তারা বন্ধু হলেও ব্যবসায়িক দিক থেকে একে অপরের প্রতিদ্বন্দ্বী বলাই চলে, কিন্তু ভাববার বিষয় সুপ্রিয় রায় কিন্তু কখনো এরকম ভাবেননি। এদিকে অনন্যা ও সুপ্রিয় সুখে সংসার করতে থাকে, কিন্তু রঞ্জন মনে মনে রাগ পুষে রাখে। সে সময়ের জন্য অপেক্ষা করে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার। কিন্তু দুঃখের বিষয় ধীরে ধীরে সুপ্রিয়র উন্নতি হতেই লাগলো। তখন রঞ্জনের মাথায় আসে একটা নোংরা বুদ্ধি। এরপর সে শুরু করে তার সেই নোংরা খেলা। প্রথমে সে অনন্যাকে তার নিজের দলে টানে। অনন্যা জানিয়েছে সুপ্রিয় রায় অতি সজ্জন পুরুষ বলেই তিনি জানতেন, কিন্তু রঞ্জন তাকে নাকি বলে মাঝে মধ্যেই তিনি একটি মহিলার সাথে হোটেলে যেতেন। কিন্তু অনন্যা প্রথমে এসব কথা বিশ্বাস করেনি, আর করতই বা কেন? কিন্তু রঞ্জন সেন ছক কষেছিল খুব চালাকির সাথে। আগের দিন অনন্যাকে সেই মহিলাটির ছবি দেখায় এবং পরের দিন ব্যবসায়িক চুক্তির ছলে সেই মেয়েটিকে পাঠায় সুপ্রিয় দাসের কাছে। আর এই টোপটা অনন্যা গিলেই ফেলে। আর তারপর থেকেই ধীরে ধীরে তার স্বামীর প্রতি ঘৃণা জন্মাতে শুরু করে। এরকম করে করে প্রায় 5টি মেয়ের কেচ্ছা রঞ্জন অনন্যার কাছে তুলে ধরে, যেগুলো সবকটাই সাজানো ছিল। তার প্ল্যানের আমি তারিফ করব বিজয়, কারণ প্রত্যেকটা জায়গায় এমনভাবে কাজ করা হয়েছে যে ধরা পড়া কোনোভাবেই সম্ভব ছিল না। রথিজিৎ একটানা কথাগুলো বলে যাচ্ছিল, আমি শুনতে শুনতে বিভোর হয়ে গিয়েছিলাম। যেন মনে হচ্ছিল কোনো সিনেমা শুনছি, আর চোখ বন্ধ করলেই সব চিত্রগুলো ফুটে ফুটে উঠছে। যাই হোক, তারপর সে একটু থামলো, কিন্তু আমাদের তার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকানো দেখে বাকিটাও আবার বলতে শুরু করলো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এসবের মাঝে রঞ্জন সেন অনন্যার সাথে প্রেমের আলাপ আবার করতে শুরু করে এবং অনন্যা সেন হয়তো ভাবেন রঞ্জন এখনও তাকে বোধহয় মন থেকে সত্যিই ভালোবাসে। তবে এসব শুধুই রঞ্জনের নাটক ছিল, প্রতিশোধের জন্য বাড়ানো আর একটা ধাপ শুধু। আসলে রঞ্জন চেয়েছিল প্রথমে অনন্যার সম্পত্তি, তারপর অনন্যার সূত্রে পাওয়া সুপ্রিয়র সমস্ত সম্পত্তি সে হাতিয়ে নিয়ে তাদের নিঃস্ব করে দেবে। আর যেই পরিবার তাকে প্রত্যাখ্যান করে দিয়েছিল সেই পরিবারকেই তার পায়ের নিচে এনে রাখবে। অনন্যা রায় তার দিক থেকে যেটা বলেছেন রঞ্জনের ব্যাপারে সেটা হলো এটাই যে সে শুধু তাকে সাহায্য করেছে এবং পুরো খুনের বিষয়টাই রঞ্জন সেন নিজে ঘটিয়েছে, এবং সে স্বীকারোক্তিও করেছে যে তার মতিভ্রম হয়েছিল। এবং তার পরপরই রঞ্জন সেনকে সেই মুহূর্তে তুলে এনে ত্রিদীপবাবু তার খাতিরদারির কোনো কমতি রাখেননি। এই যে এতক্ষণ এত কিছু শুনছিলে, সেসব কিছুটা রঞ্জনের মুখ থেকে আর কিছুটা রঞ্জনের খাস চাকর গজুর মুখ থেকে বলানো কথা। কি বলে? গজু? গজু রঞ্জনের চাকর?
হ্যাঁ, তাহলে বলছি কি, যেই রাতে খুন করার বিষয় ছিল সেই রাতে অর্থাৎ রঞ্জন প্ল্যান করেই তাদের চাকরকে সরিয়ে দিয়েছিল। আর রঞ্জন সেনকে তো প্রথমে ধরা যায়নি, গজুকে আমি ভয় দেখানো সে সবটা আগে উগলে দেয়। সেই সাক্ষ্য এবং অনন্যা রায়ের সাক্ষীর কারণেই তাকে ধরা সম্ভবপর হয়েছিল। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এরকম করে বেশ অনেক দিনই চলছিল, কিন্তু রঞ্জন সেন চাইছিলেন না এটা খুনের মতো দেখানো হোক। তখন তিনি চাললেন তার শেষ ঘুঁটিটা। তিনি একটা নাটক রচনা করলেন। এই নাটকটার মধ্যমণি হলেন সুপ্রিয়বাবু। তিনি ওনার ভাড়াটিয়া লোক লাগিয়ে দীর্ঘদিন ধরে সুপ্রিয়বাবুকে এটা বিশ্বাস করাতে চাইছিলেন যে এই পৃথিবীতে এমন এক শক্তি আছে যেটা দিয়ে খুব তাড়াতাড়ি ধনী থেকে আরও ধনবান হওয়া যেতে পারে। এর পিছনে ওনার মুখ্য উদ্দেশ্য একটাই ছিল, যারা ওনার খুব কাছের মানে বন্ধু বান্ধব রয়েছে তাদেরকেও সেই ফাঁদে ফেলা। এবং যখন ওনার মার্ডার ইনভেস্টিগেশন হবে সেইখানে এই শক্তির উল্লেখ পেয়ে যে সেই কেসটার সত্য অন্বেষণ করবে তাকে অন্যদিকে ভরকে দেওয়া। ঠিক বুঝলাম না তো ব্যাপারটা। রঞ্জন আচ্ছা আচ্ছা শোনো শোনো, ভালো করে বুঝিয়ে দিচ্ছি। রঞ্জন সেন খুনটা তো করতে চাইছিলেন, কিন্তু তিনি সর্বচেষ্টা করেছিলেন যাতে তিনি ধরা না পড়েন। কিন্তু যদি তিনি খুন নিজে হাতে করেন তাহলে তো ধরা পড়ার সম্ভাবনা সব থেকে বেশি। তাহলে এখন তিনি কি করবেন? উনি ঠিক করেছিলেন সুপ্রিয়বাবুকে যখন ওনার নাটক দিয়ে ভোলানো যাবে, মানে এইসব ধনী থেকে ধনবান, গুপ্ত চিহ্ন, নকশা, গুপ্তধন, এই সব বিষয়ে, তখন নিশ্চয়ই তিনি ওনার বন্ধু এবং অফিসের কর্মীদের বলবেন, মানে যারা ওনার সব থেকে কাছের। আর বন্ধু, এই ধন খুব খারাপ জিনিস। যখন আসে তখন খুশি তো নিয়ে আসে, কিন্তু তার সাথে নিয়ে আসে লোভ। তুমি ভেবে দেখো, সুপ্রিয় রায় এতদিন সৎভাবে ব্যবসা করে এলেন, কিন্তু হঠাৎ তিনি এরকম ভুয়ো জালে পড়লেন কেন? লোভ, আরও পাওয়ার লোভ, আরও ধনবান হওয়ার লোভ। আর রঞ্জন চেয়েছিল ঠিক এই লোভটারই সুযোগ ওঠাতে। আর যখন সে তার বন্ধুদের এই বিষয়ে বলবে, তারা এই বিষয়ে আগ্রহী হবে এবং তারাও চেষ্টা করবে যাতে সেই জিনিসটা সুপ্রিয়র থেকে হাতানো যায়। এবং এই সবের মাঝখানে যদি সুপ্রিয়বাবু খুন হন, তখন আসল খুনিকে ধরতে পারা হবে সব থেকে মুশকিল। কারণ যেখানে অন্যান্য বন্ধুরা সুপ্রিয়র সাথে এইসব নিয়ে আলোচনা করতে ইচ্ছুক বা তার সাথে তর্কাতর্কিও হতে বাঁচছে না, সেখানে রঞ্জনের এদিকে কোনো ভ্রুক্ষেপই নেই বা সুপ্রিয় রায়ের সাথে কোনো বিবাদ হওয়ার সম্ভাবনা নেই। সব তো ঠিকই চলছিল, কিন্তু গলতটা কোথায় হলো বলো তো? আমার মনে হচ্ছে সুপ্রিয় রায় রঞ্জন এবং অনন্যার ব্যাপারটা জেনে গিয়েছিলেন। ঠিক তাই জন্যই তিনি রঞ্জনের সাথে দেখা সাক্ষাৎ এবং রঞ্জনের এই বাড়িতে আসা বন্ধ করে দিয়েছিলেন। যাক, তবে এটুকু বলতে পারি বিজয়, অজান্তেই হোক বা না হোক, যদি সুপ্রিয়বাবু এই ক্লুটা না ছাড়তেন আমাদের জন্য, তাহলে হয়তো আজকে ওনার আসল অপরাধীকে ধরা আমাদের কারো পক্ষে সম্ভব ছিল না। সে থামল। আমি আর বৌঠান প্রায় মন্ত্রমুগ্ধের মতো তার দিকেই তাকিয়ে রয়েছি। কিছুক্ষণ লাগলো ঘুরটা কাটাতে। সত্যি বলতে এতক্ষণ যা শুনলাম তা শুনে বলতে পারেন সেইগুলো আমার মাথা যেন নিয়ে নিতে পারছে না। রঞ্জন একজন আসামি, কিন্তু তার বুদ্ধির তুলনা হয় না। হয়তো রথিজিৎ ছাড়া এত তাড়াতাড়ি তাকে কেউই ধরতে পারত না। রথিজিৎ প্রশ্ন করল, কি ভাইয়া, কি ভাবছো? আমি বললাম, ভাবছি তো অনেক কিছুই, কিন্তু সব থেকে বেশি যেটা ভাবছি সেটা হচ্ছে আমি এত সব মিস করে গেলাম, তা সবসময় আমার সাথেই কেন এরকম হয় বলো তো? রথিজিৎ হা হা করে হেসে উঠল। আরে ভাইয়া, দুঃখ করো না বুঝলে, পরের বার তোমাকে একেবারে সঙ্গে করে নিয়ে ঘুরবো। যেখানেই যাব সেখানেই তোমাকে নিয়ে যাব, যাতে একটা মুহূর্ত না তোমার অগোচরে ঘটে। বলে আমি আর সে একটু হাসলাম। সত্যি মানে যাই হোক, এরপর 5 দিনের মাথায় কোর্টে হিয়ারিং হয় এবং সমস্ত সাক্ষ্য প্রমাণ সামনে রেখে অনন্যা রায়কে খুনের সাহায্যের জন্য 25 বছর এবং রঞ্জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি কোর্টের ঠিক বাইরে।
চারিদিকে লোকজন থই থই করছে। আমরা এমন জায়গাতে দাঁড়িয়ে আছি যেটাকে এখনকার মধ্যস্থল বলা চলে। এক পাশ দিয়ে গাড়ি ছুটে চলেছে, আর আরেক দিকে জনগণের স্রোত। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো দৃশ্য চোখে পড়ছিল। দেখলাম কেউ কোনো উকিলবাবুর পায়ে পড়ে যাচ্ছে, আবার কেউ উকিলের উপরেই চোটপাট করছে। এরকম আরও অনেক অনেক দৃশ্য বেশ ভালোই লাগছিল দেখতে। আসামির শাস্তি যেহেতু হয়েছে, সেই কারণে আজ মনটাও বেশ ফুরফুরে লাগছে। কিন্তু এমন সময় আমার চোখে পড়ল কোর্টের নিচের বারান্দার হল থেকে বেরোচ্ছে একটা হাতে লকআপ পরানো, পায়ে জুতো নেই, প্রায় টানতে টানতেই তাকে নিয়ে যাওয়া হচ্ছে একটি জিপের দিকে। গুঁয়ার আর রাগের ভাব তার মধ্যে বর্তমান। লোকটা হচ্ছে রঞ্জন। রঞ্জনকে আমাদের সামনে নিয়ে গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। দেখলাম সে আর চোখে রথিজিতের দিকে ঠান্ডা শীতল চোখ দিয়ে তাকালো। সেই চোখের দিকে তাকালে যেন সত্যি ভয় লাগে। সেরকম ভদ্রসভ্য ভাবটা তার মধ্যে নেই। তাকে দেখে এখন কোনো হিংস্র জানোয়ারের থেকে কোনো অংশে কম লাগছে না। তবে তার উপস্থিতি বেশিক্ষণের জন্য স্থায়ী হলো না। তাকে একটা জিপে তোলা হলো। তারপর 5টা জিপ একসাথে রওনা হয়ে গেল জেলের উদ্দেশ্যে। রথিজিৎ শেষে একটা কথাই বলল, মোচকাবে তবু ভাঙবে না।